সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনারা পৃথিবীর যে কান্ট্রি থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি অত্যন্ত স্পেশাল এবং গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি হচ্ছে জাপানিদের লাইফস্টাইল নিয়ে। জাপানিরা কিভাবে 100 বছরের উপরে সুস্থভাবে বেঁচে আছে এবং জীবনযাপন করতেছে, তাদের খাওয়া দাওয়ার লাইফস্টাইল, তাদের চলাফেরার লাইফস্টাইল, এই সমস্ত বিষয়ে তাদের যে গোপন রহস্যটা, সেই গোপন রহস্যটা আজকে আমি আপনাদের সামনে উদ্ঘাটন করব। যে গোপন রহস্যটা যদি আপনি মানতে পারেন, আপনার লাইফস্টাইলের সাথে যদি করে আপনি অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে আপনি সুস্থ এবং স্বাভাবিকভাবে আপনার মৃত্যুর অবধি পর্যন্ত আপনি বেঁচে থাকতে পারবেন। এবং আপনার হারানো যৌবন, আপনি যেভাবে 25 থেকে 30 বছর অবধি আপনার টকবকে যুবকের মতো যৌবন ছিল আপনার, সে হারানো যৌবন আপনার ফিরে পাবেন। এবং আপনার ভিতরে কখনো ক্যান্সার কখনো বসবাস করতে পারবে না, এবং ডায়াবেটিস আপনার জীবনে কখনো আসবে না, এবং আপনার শরীরের মধ্যে অতিরিক্ত যে চর্বি আছে, মেদ আছে, সেটা সম্পূর্ণভাবে চলে যাবে। আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে জাপানিদের গোপন রহস্যটা উদ্ঘাটনের মাধ্যমে আপনি আপনার বাকি জিন্দিগি আপনি সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন কাটাতে পারবেন। এবং জাপানিদের স্পেশাল 5টি খাদ্য অভ্যাস নিয়ে আলোচনা করব। দেখেন, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, প্রাইভেট ডিপার্টমেন্ট হোক আর গভর্নমেন্ট ডিপার্টমেন্ট হোক, 60 বছর পরে আমরা রিটায়ার্ড হয়ে যাই। অর্থাৎ আমাদের জীবনে আর মনে হয় যে আর কোনো কাজ নাই, আমরা ছেলে মেয়ের উপরে ডিপেন্ড হয়ে যাই। যখন 60 বছর হয় তখন আমরা সম্পূর্ণভাবে ফ্রি হয়ে যাই, মানে আমাদের আর কোনো কাজ থাকে না। বাজারে গিয়ে যে এটি সরাই করব সেটা পর্যন্ত আমরা চিন্তা করি না, মানে আমরা সম্পূর্ণভাবে জীবনের সব কিছু থেকে আমরা রিটায়ার্ড হয়ে যাই। সেই জন্য আমাদের যৌবন থেকে আমরা নিজেরা রিটায়ার্ড হয়ে যেতে হয়। কিন্তু যারা জাপানি, তারা 60 বছর বয়সে গিয়ে তারা হাল শ্বাস থেকে শুরু করে অফিস আদালত অবধি পর্যন্ত তারা সমস্ত কিছু মেনটেন করতেছে। তাদের মধ্যে কোনো ক্লান্ততা নেই, তাদের মধ্যে কোনো অধৈর্যতা নেই, এবং তারা যত বছর পর্যন্ত জীবিত থাকে তত বছর অবধি পর্যন্ত তাদের সুস্থ স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করে। বাংলাদেশে একটা জিনিস কি জানেন, আমাদের বাঙালিদের একটা সমস্যা, আমরা যে সমস্ত ঘরের মধ্যে পানের বাটা না থাকলেও অন্তত একটা ওষুধের ডাব্বা থাকবে, অর্থাৎ সে ওষুধ খেতেই হবে। কিন্তু জাপানিরা ওষুধকে এত অ্যাভেলেবেল খেতে হয় না, তারা এত হসপিটাল যেতে হয় না। আমাদের তো হসপিটাল তো আমাদের জন্য বাধ্যতামূলক, এবং আমাদের ঘরের মধ্যে একটা ডাব্বা থাকবে ওষুধের, এটা বাধ্যতামূলক। এবং ডায়াবেটিস আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে অন্তত 60-70%, 30-40 বছর উপরে ম্যাক্সিমাম লোকের ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছে। আর জাপানিরা কখনো 60-70 বছর তাদেরকে কখনো রোগ আক্রান্ত কখনো তাদেরকে করতে পারে না, কারণ তারা কখনো রিটায়ার্ড হয় না, তারা রিটায়ার্ড হওয়ার পজিশনে থাকে না, তারা সবসময় কর্ম করতে পারে। আর কর্ম করার জন্য তাদের যে শক্তির প্রয়োজন, সে শক্তি, সে মেন্টালিটি তাদের মধ্যে আছে। কিন্তু আমাদের মধ্যে সেই মেন্টালিটি, শক্তি থাকে না। আমরা আমাদের ছেলে সন্তানের উপরে ডিপেন্ড হয়ে যাই আমাদের যখন 60-70 বছর হয়। সেজন্য আমরা আমাদের যে যৌবনটা পর্যন্ত আমরা রিটায়ার্ড হয়ে যেতে হয়, মানে আমাদের যৌবনের মধ্যে আর কিছু থাকে না। তাদের খাদ্য অভ্যাসের মধ্যে তারা যখন ভারী খাবার খায়, আমরাও তো কেউ সকালবেলা ভারী খাবার খায়, কেউ দুপুরবেলা আমরা ভারী খাবার খাই। অর্থাৎ তাদের যে টাইমে ভারী খাবার ওরা খায়, ওই টাইমে তাদের পেটের 100%-এর মধ্যে ওরা 80% খাদ্য দিয়ে ভরপুর করে, আর 20% এটাকে খালি রাখে। এই জন্য খালি রাখে, এটার ভিতরে যে যন্ত্রপাতিগুলা, এটার ভিতরে যে একটা ডাইজেস্ট করার যে ক্ষমতা, মেশিনপত্রগুলো চলাচল করার জন্য তারা এটাকে খালি রাখে। সেই জন্য তাদের খাদ্যটা যথাযথভাবে হজম হয়। আর আমাদের খাদ্যটা যথাযথভাবে হজম হয় না, আমাদের বদ হজম হয়। 2 নম্বরে, ওরা সবসময় সবুজ শাকসবজি, জুস খেতেন। আমরা তো জুস খাই, আমরা খাই নানান রকম ফ্রুটের জুস, সেটার মধ্যে একদম যাই পারি সুগার ঢেলে দিয়ে, মিষ্টি না হলে তার এটাকে জুস বলা হয় না। মানে আমরা খাই জুস, ফলের জুস খাই, সুগারের জুস খাই, আর ওরা জুস খায় আপনার সম্পূর্ণভাবে ন্যাচারাল, যে শাকসবজি যেটাকে আমরা
পাকশাক করে খায়, সে সমস্ত শাক সবজিকে ওরা জুস বানিয়ে ওরা খায়। ইভেন তারা সবচেয়ে বেশি জুস খায় করলা তো নিশ্চয় আপনারা চিনেন, আক্রল করলার সবসময় তারা জুস খেতেন। আর যখন আপনি করলা জুস খাবেন, শাক সবজি জুস খাবেন, তখন আপনার ভিতরে কখনো ক্যান্সার কখনো আক্রান্ত করতে পারবে না। আর যে সমস্ত দূষিত ক্যান্সারগুলো আছে, সমস্ত দূষিত ক্যান্সারগুলোকে মেরে ফেলবে এবং ধ্বংস হয়ে যাবে, এবং নতুন আপনার শরীরকে ফিট রাখার জন্য নতুন নতুন সেল সৃষ্টি হবে। 3 নম্বরে, ভাতের মধ্যে যে কার্বোহাইড্রেট আছে এটা ওরা জানে, সেজন্য ওরা সাদা ভাতের পরিবর্তে ওরা লাল চাউলের ভাত খেতেন। লাল চাউলের ভাতের মধ্যে কার্বোহাইড্রেট আছে এবং এটার মধ্যে কয়েক গুণ বেশি পুষ্টি থাকে, যে পুষ্টির আপনার শরীরকে অনেক বেশি চাঙ্গা এবং মজবুত করে ফেলবে। সাদা চাউলের ভাত আপনার শরীরকে ভিতর থেকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়। কার্বোহাইড্রেটের যে প্রয়োজন আপনার শরীরে, সেটা আপনার সাদা ভাতের মধ্যে পাবেন, কিন্তু আপনার শরীর এটাকে শক্তির যে আপনার শরীরের শক্তিটাকে কমিয়ে ফেলবে, কিন্তু লাল চাউলের ভাত আপনার শরীরের শক্তিটাকে আরো বাড়িয়ে তুলবে। 4 নম্বরে, ওরা ভাতের পরিবর্তে বেশিরভাগ ওরা খেত লাল আলু। আমরা যেরকম ভাতে মাছে বাঙালি, তেমনিভাবে ওদের ভাতের পরিবর্তে ওরা বেশিরভাগ খেতেন আপনার লাল আলুটা। যখন ভাত খেতেন তখন ওরা লাল চাউলের ভাতটা ওরা খেতেন। 5 নম্বরে, ওরা শরীরের মধ্যে একটা অটোফেজি চালু রাখতেন। অটোফেজিটা কি? অটোফেজি হচ্ছে যে নিজেকে খেয়ে ফেলা, অর্থাৎ আপনাকে খেয়ে ফেলবে এরকম নয়, অর্থাৎ আপনার ভিতরে যে সমস্ত দূষিত টক্সিন আছে এবং খারাপ যে সেলগুলো আছে, সমস্ত দূষিত টক্সিন সেলকে এটাকে খেয়ে ফিনিশ করে ফেলবে এবং আপনার নতুন নতুন সেল তৈরি করতে ওটা সাহায্য করবে। এখন আপনাকে অটোফেজিটাকে যদি আপনি কীভাবে চালু করবেন, অটোফেজিটা হচ্ছে যে আপনার এটা একটা ডক্টরের মতো। আপনার পেটের ভিতরে যে একটা ডক্টর আছে, এটা আপনি কখনো কল্পনাও করেননি, চিন্তা করতে পারেননি। এখন আপনার ভিতরে যে শরীরকে মেরামত করার জন্য, আপনার হজম শক্তিকে ঠিক রাখার জন্য, আপনার ইমিউনিটি সিস্টেমকে ঠিক রাখার জন্য, আপনার ভিতরে যে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য যে ডক্টরকে আপনাকে সময় দিতে হবে, সেই সময়টার নাম হচ্ছে যে অটোফেজি। এখন আপনি অটোফেজি কিভাবে করবেন, এটাকে যদি কোনো সহজভাবে বলে থাকে তাহলে এটা হলো উপবাস থাকে। তো আসুন তারা অটোফেজিটাকে কিভাবে চালু করে। অটোফেজিটা একদম নর্মাল বিষয়। অটোফেজিটা চালু করার পূর্বে ওরা এটাকে পরীক্ষা নিরীক্ষা করছে। একজন ডক্টর অসীন, উনি ওনার মাইক্রোস্কোপ দিয়ে ওনার পার্সোনাল চেম্বারে উনি এটাকে গবেষণা করছে। যখন আপনার ফ্যাটটা যখন খালি হওয়ার পরে আপনার ভিতরে যে সেলগুলো আছে, সেলগুলো যখন খাদ্য আপনি দিবেন না, তখন সেলগুলো কি খায়, তখন উনি মাইক্রোস্কোপ দিয়ে দেখার পরে দেখলো যে এগুলা এই যখন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এটা অপেক্ষা করতে 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 দেখা যাচ্ছে যখন আর খাদ্য ফেটে দেওয়া হচ্ছে না, তখন উনি মাইক্রোস্কোপ দিয়ে দেখতেছেন যে পেটের ভিতরে যে সেলগুলো আছে, ওই টোকায় যে সমস্ত খারাপ যে সেলগুলো আছে, দুর্বল যে সেলগুলো আছে, এগুলাকে সে খেয়ে ফেলে এবং আপনার শরীরের ভিতরে যে সমস্ত অপ্রয়োজনীয় যে আপনার চর্বি আছে, সে চর্বিকে গলিয়ে খাওয়া শুরু করে। এটাকেই বলে অটোফেজি। তো সেজন্য আপনার শরীরের মধ্যে যে সমস্ত, যখন আপনি অটোফেজি করবেন, তখন আপনার শরীরের ভিতরে যে সমস্ত দূষিত টক্সিন আছে, খারাপ সেল আছে, ক্যান্সারের সেল আছে, সমস্ত সেলকে এটা খেয়ে ফেলবে। ইভেন আপনার শরীরের পেটের মধ্যে যে সমস্ত বাড়তি যে চর্বিটা, সেই চর্বিটাকে এটা খেয়ে ফেলবে। তো এটাকে খেয়ে ফেলার জন্য আপনাকে সময় দিতে হবে। যদি আপনি কন্টিনিউ যদি খেতে থাকেন, সকালেও খেলেন, নাস্তা খেলেন, দুপুরে খেলেন, বিকেলে খেলেন, রাত্রে খেলেন, তখন তো এটা ওই আপনার যে ভিতরে যে ডক্টরটা এটার কাজ করার সুযোগ পেত না, আপনার ভিতরটাকে পরিষ্কার করার কখনো সুযোগ পেত না। তো আপনাকে সুযোগটা কীভাবে দিতে হবে? সুযোগটা হচ্ছে যে আপনি যখন আপনার যেদিন থেকে আপনি অটোফেজি চালু করবেন, সেদিন থেকে আপনি 7টার মধ্যে আপনি খানা খেয়ে ফেলবেন। 7টার মধ্যে আপনি খানা খাওয়ার পরে, আজকে যখন আপনি রাত্রে 7টা বাজে খাওয়া বন্ধ করলেন, পরের দিন আপনার 8টা পর্যন্ত, তাহলে কয় ঘন্টা হলো? 13 ঘন্টা। আপনি পরের দিন 8টা বাজে আপনি খানা খান, এই যে আপনার কয় ঘন্টা হলো? 13 ঘন্টা হলো। এই 13 ঘন্টার ভিতরে যখন আপনার খাদ্য তো নর্মালি আপনার 4 ঘন্টার মধ্যে আপনার খাদ্যটা হজম হয়ে যায়, তাইলে বাকি যে 8 ঘন্টা, সে 8 ঘন্টা আপনার ভিতরে যে
আপনার ভিতরে যে কোষগুলা এটা খাদ্য খুঁজতেছে, খাদ্য খুঁজতে খুঁজতে যখন আপনার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেছে, 8 ঘন্টা হয়ে গেছে, তখন এটা ওই আপনার যে চর্বিগুলো আছে চর্বিগুলাকে গলিয়ে গলিয়ে সে খাওয়া শুরু করে। এটাকে বলা হয় অটোফেজি। তাহলে আপনি যদি কোনো এভাবে আপনি 1 সপ্তাহ করার পরে যদি আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারেন, পরের দিন থেকে আপনি এটা 16 ঘন্টা করবেন, অর্থাৎ সন্ধ্যা 6টা বাজে আপনার 6টা থেকে 7টার মধ্যে আপনি খাওয়া দাওয়া খেয়ে ফেলবেন। পরের দিন আপনি এটাকে 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা হওয়ার জন্য যে টাইমটা যে সময়টা হবে সেটা আপনার সকালবেলা 8টা হইতে পারে, 9টা হইতে পারে, 10টা হইতে পারে, 11টা হইতে পারে। আপনি এটাকে একটা কাগজ কলমে লিখে রাখবেন, অর্থাৎ আপনি কত ঘন্টা ফাস্টিং করবেন। যখন আপনি অটোফেজিটা চালু করবেন তখন দেখবেন যে আপনার শরীরের মধ্যে সমস্ত মেদ চলে দেবো। আপনার লিভারের আশেপাশে যে সমস্ত চর্বি জমে গেছে, চর্বির কারণে আপনার রক্ত সঞ্চালন হচ্ছে না, সেই রক্ত সঞ্চালনটা আপনার যে ব্যাহত হচ্ছে, সে শরীরে যখন গলে যাবে তখন আপনার রক্ত সঞ্চালন দ্রুত হবে, আপনার কিডনি ভালো চলবে, আপনার হার্ট ভালো চলবে, আপনার লিভার ভালো চলবে। ইভেন আপনার যে পুরুষাঙ্গ যে আপনার ইলেকশন জনিত যে সমস্যা দেখা দিয়েছে বা আপনার উত্থান জনিত যে সমস্যা, এটা স্ট্রং হয় না হওয়ার কারণে আপনার সেখানে যে আপনার চর্বি জমে গেছে, চর্বি জমে যাওয়ার কারণে আপনার পুরুষ আপনার যৌবন আপনার আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আপনি মনে করতেছেন আপনার বয়স হয়ে গেছে 60 বছর, সেজন্য মনে হয় যে আপনার পুরুষাঙ্গ আর কাজ করতেছে না। নো, সেটা আপনার একমাত্র খাদ্য অভ্যাসের কারণে আপনার পুরুষাঙ্গের মধ্যে আপনার পর্যাপ্ত পরিমাণে চর্বি জমে গেছে, সেজন্য সেখানেও আপনার রক্ত সঞ্চালন হচ্ছে না। রক্ত সঞ্চালন না হওয়ার কারণে সেটাও ভালোভাবে কাজ করতেছে না, অর্থাৎ ইরেকশন জনিত সমস্যা, যেটা আমরা ডক্টরি ভাষা বলে থাকি। তো আপনি এভাবে অটোফেজি চালু করতে পারেন। আর বাকি যে 4টা খাওয়ার কথা বলছি, যে 4টা খাবারগুলো আপনি যদি খেতে পারেন নিয়মতান্ত্রিকভাবে, তাহলে দেখবেন যে আপনার বয়স 70 বছর 80 বছর হলেও আপনি নিজে কাজ করে খেতে পারবেন এবং আপনার বয়স মনে হবে 30-40 বছর, এবং আপনার মধ্যে বৃদ্ধভাব কখনো থাকবে না। দেখবেন জাপানিদের বয়স 60-70-80 বছর হয়ে গেছে, তাদেরকে একটা মহিলাকে আপনি দেখেন, তাকে মনে হয় না যে তার বয়স এত বছর হয়ে গেছে, মনে হয় যে তার বয়স এখন 20 বছর 30 বছর। কেন? তাদের খাদ্য অভ্যাসের কারণে, তাদের লাইফ স্টাইলের কারণে। যৌবন আপনার অনেক বেশি সতেজ থাকবে এবং আপনার রোগ নিয়ে কখনো টেনশন করতে হবে না, কখনো আপনার ডক্টর নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। ডায়াবেটিস তো আপনার জীবনে প্রশ্নই আসে না। অর্থাৎ আপনার শরীর যখন সুস্থ থাকবে, আপনার ফ্যাট যখন ভালো থাকবে, আমাদের পুরো শরীরের যে একটা হেড অফিস সেটা হলো যে আমাদের পেট। তো পেটটা যদি আপনার ভালো থাকে, আপনার খাদ্যটা যদি ডাইজেস্ট ভালো হয়, তাহলে তো আপনি সুস্থ স্বাভাবিক থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।